সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছে এবং সময়ের আলোচিত ইস্যু কিন্তু করোনা। আজকেও আমরা করোনা নিয়ে কথা বলবো এবং কথা বলার চেষ্টা করব। করোনাকে কেন্দ্র করে অনেক ধরনের প্রশ্ন সাধারণ মানুষের মনে কিন্তু আসলে উদ্বেগ হয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন। শুরুতে এসএমসি জার্ম কিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাসের আপডেট। আমরা বলছিলাম যে অনেক ধরনের প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আছে এই চিকিৎসা পদ্ধতি নিয়ে, কিভাবে চিকিৎসা পাওয়া যায় কিংবা চিকিৎসা আসলেই সঠিক পদ্ধতিতে পাওয়া যাচ্ছে কিনা, সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব হাবিবুর রহমান খান, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগে তিনি কাজ করছেন, অতিরিক্ত সচিব প্রশাসন। হাবিবুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং আপনার মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আপনার কাছে যাওয়ার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই আরও একজনকে, ফরিদ কবির, যিনি বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতির পরিচালক জনসংযোগ, কিন্তু তার আরও পরিচয় আছে, তিনি কবি এবং লেখক। স্বাগত জানাচ্ছি জনাব ফরিদ কবির। আপনার কাছ থেকেই শুরু করতে চাই আমরা হাবিবুর রহমান খানের কাছে যাওয়ার আগে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আপনার মায়ের মৃত্যুকে কেন্দ্র করে। আমরা পুরো ঘটনাটার একটু সংক্ষিপ্ত সার দর্শকদেরকে তুলে ধরতে চাই আপনার কণ্ঠেই, একটু যদি বলেন আমাদেরকে। গত শুক্রবার দিন শুক্রবার দিন দুপুরে আমি খবর পেলাম যে আমার মা অসুস্থ হয়ে হয়েছেন। তিনি ডায়রিয়ায় ভুগছিলেন। আমি তাকে আনতে যাই, কিন্তু যখন আমি বার্ডে খোঁজ দিলাম তখন জানা গেল যে যদি তার ডায়রিয়া থাকে এবং তার যদি সরি জি, সরি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। জি। যখন একটু ভাইব্রেশন হচ্ছে। আর যখন আমি জানতে পারলাম যে তিনি ডায়রিয়ায় ভুগছিলেন, এক্সকিউজ মি, একটু ভাইব্রেশন হচ্ছে। যখন জানতে পারলাম, হ্যাঁ এখন ঠিক আছে। জি, আপনি একটু বলেন। যখন জানতে পারলাম যে তিনি ডায়রিয়ায় ভুগছেন এবং এইটা যখন হাসপাতালকে জানানো হলো, তখন কোনো হাসপাতালই তাকে ভর্তি নিতে রাজি হয়নি। আমি বারডেমে কাজ করি। তো বারডেমের কর্তৃপক্ষ আমাকে জানালেন যে তারা এরকম যদি লক্ষণ থাকে তাহলে তারা ভর্তি নিতে পারবেন। তখন আমি বাধ্য হয়ে আমাদের এক বন্ধু, আ কে একজন জ্যেষ্ঠ সচিব, তাকে আমি ফোন করলাম। তিনি বললেন যে, "ঠিক আছে, আমি চেষ্টা করছি।" উনি অ্যা অনেক চেষ্টার পরে ঢাকার ডিসিকে উনি যোগাযোগ করলেন। ঢাকার ডিসি আমাকে ফোন দিলেন কেরানীগঞ্জের ইউএনও কে। কেরানীগঞ্জের ইউএনও আমাকে ফোন করে জানালেন যে কি করতে হবে। আমি বললাম যে, "তাকে কোথাও, আমার মাকে কোথাও হাসপাতাল পাচ্ছি না। তাকে হাসপাতালের একটা জায়গা ব্যবস্থা করে দিতে হবে।" তিনি কিছুক্ষণ পরে আমাকে ফোন করে জানালেন যে কেরানীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তার ভর্তির ব্যবস্থা করা হয়েছে। যখন নাকি একটা জায়গা আমি পেলাম, তখন আমি ভাবলাম যে তাহলে একটু বারডেমের চেষ্টা করি। পরে যাই হোক, বারডেমে আমি তাকে ভর্তি করাই। কিন্তু বারডেমে যখন তাকে নিয়ে যাই, আ ইমার্জেন্সি মেডিকেল অফিসার তার চিকিৎসা তার পরীক্ষা-নিরীক্ষা করে বললেন যে এই রোগীকে আইসিইউ লাগবে, আইসিইউতে নিতে হবে। আমি রিপোর্ট নিয়ে আইসিইউতে গেলাম। তারা প্রায় ১ ঘন্টা পরীক্ষা-নিরীক্ষার পরে আমাকে জানালেন যে রোগীর যেহেতু করোনার লক্ষণ আছে, করোনা সাসপেক্টেড, ফলে তাকে আইসিইউতে দেওয়া যাবে না। যখন আমি রিপোর্ট নিয়ে ইমার্জেন্সিতে এলাম, তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার অস্বীকার করলেন যে এই রোগী নেওয়া যাবে না। তখন আমি আবারও বারডেমের ডিরেক্টর হসপিটালকে ফোন দিলাম। জি। তিনি আমাকে বললেন যে, "ঠিক আছে, আমি চেষ্টা করছি।" তিনি চেষ্টা করার পরে আমি বারডেমে আমাকে ভর্তি করালাম। হঠাৎ ভর্তি করাতে সন্ধ্যায় আনার পরে ভর্তি করাতে আমাকে 11:30 পর্যন্ত হলো। রাত্রিবেলা যখন ডিউটি ডক্টর এলেন, তিনি বললেন যে, "এই রোগী তো আইসিইউ লাগবে। এই রোগীকে এখানে রেখে বাঁচানো যাবে না। আপনি ইমিডিয়েট আইসিইউতে শিফট।" তখন আমি বললাম যে, "দেখেন, আইসিইউতে আমি পাচ্ছি না। আপাতত আপনি রাখেন, আমি দেখি কি করা যায়।" আমরা সেদিন 11:30 থেকে আ চেষ্টা করলাম, কোনো আইসিইউ আমরা পাইনি। পরের দিনও আমরা সারাদিন ঢাকা শহরের যতগুলো আইসিইউ যত কোভিড হাসপাতাল আছে, সেখানে চেষ্টা করেছি। নন কোভিড যেগুলি হাসপাতাল আছে, মানে সাধারণ যে প্রাইভেট হসপিটাল আছে, সেখানে আমরা চেষ্টা করেছি। প্রাইভেট হাসপাতালগুলো আমাদেরকে জানালেন যে যদি রোগীর করোনার লক্ষণ থাকে তাহলে আমরা তাকে নিতে পারব না। আচ্ছা। কোভিড হাসপাতালে আইসিইউতে কোনো সিট।
আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কোথায় যাব? এবং কোভিড শেষ হাসপাতাল পর্যন্ত আমার এই আমার এরকম নানা আম্মা রকমের নিতে পারছে সময়ক্ষেপণ তার এবং কি ভোগান্তির পর আপনার মা মারা গেলেন এবং আমরা স্ট্যাটাসটিতে দেখেছি যে পরবর্তীতে লাশ দাফন করার ক্ষেত্রেও অনেক ধরনের আপনাদেরকে হ্যাঁ, আমি আমি সহযোগিতা আমি নিতে আমি হয়েছে আমি বিভিন্ন আমি মানুষের। হ্যাঁ, আপনার মতো মানুষ কিংবা আপনাদের পরিবারের হ্যাঁ, মতো মানুষের যদি এমন হয়, সাধারণ মানুষের আসলে উপায়টা কই হবে? আমরা এই প্রশ্নগুলোই রাখতে চাই হ্যাঁ, হাবিবুর রহমান খানের কাছে। আপনি নিশ্চয়ই আমি শুনছিলেন আমি ফরিদ কবিরের অভিজ্ঞতাটা। সাধারণ মানুষের জন্য আসলে সত্যি এরকম অভিজ্ঞতা আমরা বিভিন্ন জায়গায় শুনছি। আপনারা কোনো অভিযোগ পান কিনা সত্যিকার অর্থে মানুষের কাছ থেকে, কিংবা সেই অভিযোগগুলোর ভিত্তিতে কোনো সমাধান করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। সবাইকে সালাম জানাচ্ছি। জি। জনাব ফরিদ কবির যে অভিজ্ঞতার কথা বললেন, এটি অবশ্যই দুর্ভাগ্যজনক একটি অভিজ্ঞতা এবং এরূপ অভিজ্ঞতার কথা আরো কয়েকজনের কাছ থেকে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি এবং এই ধরনের তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতেই আপনারা লক্ষ্য করবেন যে অল্প কয়েকদিন আগে 24 তারিখে মে মাসের আমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আদেশ জারি করেছি। শুধু ওই একটি অভিজ্ঞতার বিষয় মাথায় নিয়ে না যে হাসপাতাল থেকে হাসপাতালে আমাদের রোগীদেরকে ঘুরতে হবে, তাদের কোভিড সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, যেটি সময় সাপেক্ষ হয় অনেক সময়। তো যার জন্যই কিন্তু আদেশটি জারি হয়েছে। আরেকটি কারণে জারি হয়েছে, আপনারা দেখছেন যে রোগীর সংখ্যা কিন্তু আমাদের প্রতিদিন বাড়ছে। তো যখন দেখা গেল যে শুধু ডেজিগনেটেড হাসপাতালগুলোই যথেষ্ট হচ্ছে না, তখনই কিন্তু আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদেশ করলাম যে আমাদের দেশের সকল সরকারি এবং বেসরকারি সকল হাসপাতাল যেগুলো ক্যাপাসিটি 50 বেডেড অথবা তার চেয়ে অধিক, তাদের এখানে তাদের হাসপাতালগুলোতে আলাদা ইউনিটের মাধ্যমে, আলাদা ওয়ার্ডের মাধ্যমে, আলাদা ফ্লোরের মাধ্যমে যেখানে যেভাবে সম্ভব সকল ধরনের পেশেন্টকে নিতে হবে। যে কোনো পেশেন্টকে প্রথমে বরণ করতে হবে, তারপর তার ট্রায়াল সিস্টেম করে তারপর আইসোলেশনে হয়তো রেখে পরীক্ষা নিরীক্ষা লাগলে করতে হবে। জি। পজিটিভ পাওয়া গেলে পজিটিভ রোগীরা যেখানে থাকেন সেখানে যাবেন, নেগেটিভ পাওয়া গেলে নেগেটিভ রোগীরা যেখানে, অর্থাৎ কোনো পেশেন্টকে কারোর পক্ষ থেকেই, কোনো হাসপাতালের পক্ষ থেকেই রিজেক্ট করার কোনো সুযোগ যেন না থাকে। তো এই হাবিবুর আদেশ রহমান, আপনি জারি বলছিলেন যে আদেশটির জারি হয়েছে, সেই আদেশটিও জারি হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু পরিস্থিতির খুব একটা কি উন্নতি হয়েছে? আমরা সাধারণ মানুষদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাচ্ছি, খুব একটা পরিস্থিতির উন্নতি হয়নি। আপনারা কি উন্নতির খবর পেয়েছেন কিনা, কিংবা না হলে হাসপাতালগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিংবা এই পরিস্থিতি উন্নতির জন্য আসলে কি করছেন আপনারা? আসলে আদেশটি জারির সঙ্গে সঙ্গে আমাদের দেশের মানুষেরা দেখবেন যে যে কোনো বিষয়ে পক্ষে অথবা বিপক্ষে নানান ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করেন এবং দিয়েও থাকেন। আমরা তাৎক্ষণিকভাবেই কিন্তু প্রাইভেট হসপিটালের অ্যাসোসিয়েশনের যারা মালিক তারা কিন্তু বলেছেন, তারা অবশ্য যৌক্তিকভাবেই তারা উচ্চারণ করার চেষ্টা করেছেন যে তাদের প্রস্তুতি নেবার জন্য কয়েকদিন সময় দরকার। কেউ জি। কেউ বলেছেন যে 10 দিন থেকে 15 দিন পর্যন্ত সময় দরকার, কারণ তাদের যে প্রচলিত রোগীগুলো আছে, তারপর তাদের যে ইউনিটগুলো সাজাতে হবে, ওয়ার্ডগুলোকে ঠিকঠাক করতে হবে, এর জন্য একটু সময়ের দরকার আছে। আমার মনে হয় এই জন্য আমরা কিন্তু এখনো কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থায় যেতে পারিনি। তবে আচ্ছা। হ্যাঁ, কিছু কিছু হাসপাতাল কিন্তু নেওয়া শুরু করেছে, আমাদের নলেজে এসছে, এবং সরকারি হাসপাতালগুলো এগুলো নেওয়া শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হয়েছে। আচ্ছা। জনাব ফরিদ কবির, আপনি শুনছিলেন হাবিবুর রহমান খানের কথা এবং ব্যাখ্যা যে আসলে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে। কিন্তু আপনি কি মনে করেন যে আপনার মতো অভিজ্ঞতা হাসপাতালে হাসপাতালে প্রচুর মানুষের হচ্ছে, কিংবা আপনি যখন হাসপাতালে গিয়েছেন তখন আরও অনেক মানুষেরও নিশ্চয়ই একই রকম অভিজ্ঞতা লক্ষ্য করেছেন। আপনার কি মনে হয় যে কয়েকদিন পরে আসলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? না, আমি তার আগে এই কতদিন পরে স্বাভাবিক পরিস্থিতি হতে পারে সেটা বলার আগে আমি এই যে এখানে অতিরিক্ত সচিব মহোদয় আছেন, আমি তাকে জিজ্ঞেস করতে চাই জি। যে আমি এক এই এপ্রিলের 4 তারিখে আমি একটা পোস্ট দিয়েছিলাম। তাতে আমি এই কত রোগী হতে পারে, যে 50,000 রোগী যে এখন ছাড়িয়ে যাচ্ছে, জি। এটা কিন্তু আমি প্রজেক্ট করেছিলাম। আমার ধারণা যে আপনারা অনেক বেশি এক্সপার্ট, আপনারা ওখানে চেয়ারে বসে আছেন। আপনাদের বোঝা উচিত ছিল যে যখন এই যে এপ্রিলের 4 তারিখে যখন মাত্র 62 জন রোগী, আমি তখনই আমি শেষ করি। তখনই আমরা কিন্তু জানতে পারি যে আমার অনুমান ছিল যে 50,000 রোগী হবে। আমি একটা পোস্ট করেছিলাম। জি। যারা আমার ফেসবুকে আছেন তারা দেখেছেন এটা। যেখানে 50,000 রোগীতে দাঁড়াবে, আপনাদের এই যে প্রতিনিয়ত যে অভিজ্ঞতা, এই যে রোগীদের এই যে যারা নাকি করোনা নয় এবং যারা নাকি করোনা সাসপেক্টেড রোগী, এরা যে হাসপাতালে কোনো জায়গা পাচ্ছে না, হ্যাঁ? তাদের যে দুর্ভোগ হচ্ছে, এটা বোঝার জন্য তো মার্চ মাসই যথেষ্ট। আপনারা যদি মনে করেন এর জন্য আমাদের 3 মাস লেগেছে, তাহলে আমরা মনে করি যে স্বাস্থ্য বিভাগে যারা বসে আছে
তাদের বুদ্ধি বিবেচনা এবং তাদের যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে আচ্ছা, এবং আমি মনে করি জনগণের প্রশ্ন আছে। সরকার নিশ্চয়ই আপনাদের প্রেডিকশন কেন করেছিল। ৪ আমরা মাস হাবিবুর লাগে? রহমান খানের কাছে জানতে আমার তো চাই এই অভিজ্ঞতা থেকে যে হাবিবুর রহমান খান, আপনি যদি ফরিদ কবিরের কথা শুনে থাকেন যে সরকার নিশ্চয়ই প্রেডিকশন করেছিল, ঠিক কি না, যে 50,000 প্লাস হয়ে যেতে পারে, নাকি সরকারের ধারণা ছিল যে আরো নিয়ন্ত্রণে এসে যাবে এই সময়ের মধ্যে? না, জনাব ফরিদ কবির যেটা অনুমান করেছেন সেটাও কিন্তু সত্যতায় পর্যবেসিতই হচ্ছে। এবং আমাদের হেলথের যারা এক্সপার্ট আছেন, এক্সপার্ট গ্রুপ যারা আছেন, তারাও কিন্তু মোটামুটি ধারণা করে এরকমই দিয়েছিলেন যে 48,000 থেকে ঊর্ধ্বগামী হতে পারে। এবং সরকার কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়েও রেখেছে। আমরা কিন্তু হাসপাতালের সংখ্যা একের পর এক সরকারি পর্যায়েও ডেজিগনেটেড সংখ্যা বাড়িয়েছিলাম। বেশ কিছু বেসরকারি হাসপাতালও কিন্তু আমরা নিয়েছি। এবং সর্বশেষে যুক্ত হয়েছে 2000-এর অধিক শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার বসুন্ধরাতে, যেটা করা হয়েছে এটা। জি। আরেকটি যুক্ত হতে যাচ্ছে শিগগিরই ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের যে বিশাল একটা ভবন আছে মহাখালীতে, সেখানেও প্রায় 1,500-এর কাছাকাছি। তারপর সারা দেশেও কিন্তু আমরা আসলে কোনো কিছু তো জাম্প করা সম্ভব না, সবকিছু কিন্তু গ্র্যাজুয়ালি বাড়াতে হয়। যেমন জনবল ঠিকঠাক করতে হয়, যন্ত্রপাতি ঠিকঠাক করতে হয়, আর অনেক সরঞ্জামাদি কিন্তু সংগ্রহ করতে হয়। যদি আমরা বুঝিও যে আমার হঠাৎ করে এতগুলো জিনিস লাগবে, কিন্তু জাম্প করা যাবে না, আপনাকে কিন্তু ধীরে ধীরে সেগুলো সংগ্রহ করে করে আগাতে হবে। সেই লক্ষ্যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থাই, কিন্তু একটি দিনও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বসে থাকেনি। সেই যে জানুয়ারি মাস থেকে কিন্তু প্রতিনিয়ত কাজে লিপ্ত আছে স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং এখনো কাজ করে চলেছে। এবং প্রতিনিয়ত শুধু মিটিং সভা এগুলো না, আমাদের সিএমডির মাধ্যমে নানান ধরনের পিপি সংগ্রহ থেকে শুরু করে যত ধরনের কার্যাবলী প্রতিনিয়তই কিন্তু কাজ এগিয়ে চলেছে। আপনি যদি গতকালের সাথে আজকের কম্পেয়ার করবেন, দেখবেন যে অনেকগুলো জিনিসের উন্নতি ঘটেছে। অনেকগুলো জিনিসের উন্নতি ঘটেছে, তার মধ্যে একটি যে গতকাল সাধারণ ছুটি শেষে সবকিছু খুলে দেওয়া হয়েছে, আবার আজকে বলা হয়েছে যে গ্রিন জোন, রেড জোন, ইয়েলো জোন এরকম করার চেষ্টা করছে। আবার বলা হয়েছে যে সচিবালয়ে 25% বেশি উপস্থিতি যেন না থাকে, সেটাও নিশ্চিত করা। তো এই ডিসিশনগুলো মানে খুলে যাওয়ার পরে কেন হলো, 2 দিন পরে এই ডিসিশনগুলো আগে কেন হলো না? আপনার কি মনে হয় যে সমন্বয়হীনতা একটা রয়েছে কিনা, কিংবা এই যে গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন, এটা আগে কেন করা হলো না, কিংবা ভবিষ্যতে আসলে এটা বাস্তবায়ন সম্ভব কিনা? ঢাকায় একটা এলাকা রেড জোন করে সেটা কি লকডাউন করে রাখা সম্ভব কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? না, ধন্যবাদ আপনাকে আবারও। সেটা হলো, পুরো ঢাকা শহরকে কিন্তু কখনোই লকডাউন করা হয়নি এবং এখনো করার কোনো চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নেই। আজকে মিটিং এ যে আলোচনা হয়েছে, আপনার ঢাকা শহরের মধ্যে কিন্তু অনেকগুলো পকেট আছে, যেখানে হয়তো দেখা গেল কিছু ক্ষেত্রে কিছু বাসভবন, কিছু বাড়ি, কিছু ফ্ল্যাট, শুধু ওগুলোই কিন্তু লকডাউন রাখা হবে। কিছু এলাকায়, কিছু মহল্লা, ওগুলোই লকডাউন করা হবে। কিছু এলাকায় হয়তো একটা ওয়ার্ড, ওইটুকু হয়তো লকডাউন করা হবে। একইভাবে সমগ্র দেশের ক্ষেত্রেও বলা হয়েছে যে যে সমস্ত অঞ্চল গ্রিন জোনের আওতাভুক্ত, এখনো আপনাদেরকে আমরা বলতে পারি যে সারা বাংলাদেশে প্রায় 80% এলাকা কিন্তু এখনো গ্রিন বলা যাবে। কারণ বাংলাদেশে 490টার মতো উপজেলা আছে। এই 490টি উপজেলার মধ্যে আমি যদি সমগ্র দেশের কথা চিন্তা করি, 490টি উপজেলার মধ্যে এখনো কিন্তু 75% থেকে 80% জায়গায় কিন্তু গ্রিনের মধ্যেই আওতায় আছে, যেগুলোকে যদি রক্ষা করতে পারি তাহলে সংক্রমণ কিন্তু ওই সমস্ত এলাকায় ছড়াতে পারবে না। তো এখন যে সিদ্ধান্তটা হয়েছে, যে এলাকায় বেশি সংখ্যক সংক্রমণ ঘটেছে সেই এলাকা থেকে লোকজন যেন বাইরে না বেরোয় এবং সেখানে বাইরে থেকে কেউ না ঢুকে। একইভাবে গ্রিন জোনগুলোকেও অক্ষত যদি রাখতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে গ্রিন এলাকাগুলো অক্ষত থাকবে এবং রেড জোন এবং ইয়েলো জোন এগুলো কিন্তু আস্তে আস্তে গ্রিন করতে আমরা পারবো। তো আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে সরকার অফিস আদালত এগুলো খুলে দিয়ে আবার এখন কেন? আসলে সরকার তো সবসময় ভালোটাই চায়। যখন দেখা যায় যে না, ভালোটার ক্ষেত্রে কিছু পরিবর্তিত সিদ্ধান্ত প্রয়োজন আছে, তাৎক্ষণিকভাবে গতকাল অফিস খুললেও কিন্তু সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে মোটেই দেরি করেনি। আজকে সিদ্ধান্ত নিয়েছে মিটিং বসে যে 25% আসলেই চলবে, হয়তো রোস্টার করে করে হাসপাতালের মতোই। আমরা অফিস আদালতেও হয়তো আমার 4 জনের স্টাফ থাকলে আমি 2 জন আনলাম, 1 জন আনলাম, কোন রকমের কাজগুলো যেন চালিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, জনাব ফরিদ কবির এবং জনাব হাবিবুর রহমান খান দুজনই আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের অনুষ্ঠানে একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরে আসবো মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে, সঙ্গেই থাকবেন। মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে আমরা বিরতির আগে 2 অতিথির সাথে কথা বলছিলাম। ফরিদ কবির আমাদের সঙ্গে আছেন এবং হাবিবুর রহমান খান, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা সাধারণ মানুষের অভিজ্ঞতা এবং তার ক্ষেত্রে সরকারের ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করছিলাম। ফরিদ কবির, আপনি বিরতিতে যাবার আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং শুনছিলেন জনাব হাবিবুর রহমান খান বেশ কিছু উত্তর দিচ্ছেন যে আসলে সরকারের চেষ্টার কোনো কমতি নেই এবং সরকার হয়তো প্রেডিকশনও করেছিল আপনার ধারণা মতে, যেটা সরকার করতে পেরেছে কিনা আপনার প্রশ্ন ছিল। কিন্তু
সাধারণ মানুষরা আসলে সত্যিকার অর্থে বাস্তবায়ন দেখতে চায় কিংবা কোনো কিছুর ফল দেখতে চায়। এই করোনার পরিস্থিতির ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে সাধারণ মানুষ সেটা দেখতে পাচ্ছে, নাকি বিভিন্ন ক্ষেত্রে একটু হলেও সমন্বয়হীনতা, অরাজকতা এগুলো রয়ে গেছে বলে আপনার মনে হচ্ছে? আমি বলি সেটা হচ্ছে যে হাবিবুর রহমান সাহেব অনেক কথাই বললেন, কিন্তু আমি মনে করি যে এগুলি একেবারেই বেসলেস, কারণ টোটাল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে। আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে শুরু থেকেই কেন বেসরকারি হাসপাতালগুলোকে করোনা করোনা যারা লক্ষণ আছে, অর্থাৎ তিনটা ভাগ আছে কিন্তু, নন করোনা, কোভিড সাসপেক্টেড এবং কোভিড, জি। এই তিন রকমের রোগীকে বেসরকারি পর্যায়ে কেন ছেড়ে দেবে না? যদি আমরা আচ্ছা। সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি, তাহলে আমার রাইট আছে আমি যেখানে খুশি গিয়ে করোনা টেস্ট করব। কেন আইডিসিআর এর মতো একটা প্রতিষ্ঠান, যেটা নাকি একটা রিসার্চ একটা সেল, তার কোনো দক্ষতাই নাই, তার কোনো যোগ্যতাই নাই এই যে টোটাল জিনিসটাকে ম্যানেজ করার। যখন তারা প্রথম মাসেই, মার্চ মাসেই দেখলো যে তারা ম্যানেজ করতে পারছে না, তখনই তাদের বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতালগুলোকে হাতে করোনা টেস্ট এবং করোনার রোগীদের চিকিৎসা এখন যেটা ছাড়লো আজকে ৩ মাস পরে, সেটা শুরুর দিকে ছেড়ে দেওয়া দরকার ছিল। আচ্ছা, এটা এক শুরুর নাম্বার দিকে প্রশ্ন। আরেকটা প্রশ্ন, দরকার ছিল, এবং আইডিসিআর এর কাজ ছিল সেটা মনিটর করা যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। জি। আইডিসিআর এর কাজ না কিন্তু চিকিৎসার আচ্ছা, ব্যবস্থা করা। জি। স্বাস্থ্য মন্ত্রণালয় কেন করোনা টেস্ট এবং করোনার রোগীদের চিকিৎসার দায়িত্ব নিজেদের হাতে রাখবে? আচ্ছা, এটা আমি একটা। মনে আর করি কোনো যে এই প্রশ্ন কি আছে? সংক্রান্ত টোটাল জিনিস। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই টোটাল জিনিসটা করতে যে এই যে ৪ মাসের অভিজ্ঞতা লাগবে কেন? আমি তো একদিনের অভিজ্ঞতায় আমি তাদের থেকে অভিজ্ঞ হয়ে গেছি। আচ্ছা। আমি জানি যে এই যে আপনি খেয়াল করে দেখেন যে এখনো পর্যন্ত একটা কোভিড রোগী যদি মারা যায়, আপনারা জানেন সাংবাদিক হুমায়ুন কবির খোকনের লাশ সৎকার করতে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আল বারকাজুলের সাড়া দিতে ১৪ ঘন্টা সময় লাগানো আচ্ছা। হয়েছে। জি, কেন ১৪ এত ঘন্টা সময় লাগছে নিয়েছে। কিংবা কেন এত আমার আসলে মাকে, জি, হ্যাঁ, জটিলতা, আমলাতান্ত্রিক কিন্তু যেটাই বলি আমরা। এটাতে যদি এই দুটি এটা প্রশ্ন আপনার। জি। এটা একটা হচ্ছে যে এটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে সমন্বয়হীনতা আছে। আবার আল মার্কাজুলের মধ্যেও একটা সমস্যা আছে, কিন্তু কারণ তারা একটা মাত্র প্রতিষ্ঠানই, একটা বা দুটো প্রতিষ্ঠানই কিন্তু এখন সরকারের বেশ কাজ কয়েকটা করে, করছে। কিন্তু সেখানেও আসলে সীমাবদ্ধতা রয়েছে। আমরা একটু হাবিবুর রহমান খানের হ্যাঁ। কাছে যেতে চাই এই দুটো প্রশ্নের উত্তর জানার জন্য, যে কেন সরকার এত দেরি করে বেসরকারি পর্যায়ে করোনা কোভিড-19 এর টেস্ট এবং চিকিৎসার ব্যবস্থা করলেন। এটার প্রথম প্রশ্ন ছিল ফরিদ কবিরের। আমারও জানার ইচ্ছা, জনাব হাবিবুর রহমান খান। ধন্যবাদ। আসলে কোন একটা সিস্টেমের ভিতরে থেকে যদি আপনি কাজ করেন, তাহলে বিষয়গুলো আপনার উপলব্ধিতে আসবে। আর বাইরে থেকে কিন্তু বোঝা যায় না। বাইরে জি থেকে না। মনে হয় আপনি ফুটবল খেলা দেখছেন, মনে হচ্ছে যে গোল কেন হচ্ছে না, কিন্তু যারা খেলছেন তারাই জানেন যে শত চেষ্টা করে গোলটা কিন্তু হচ্ছে না। তো উনি যেটা প্রশ্ন করলেন, এই ভাই যেটা বললেন যে শুরুতেই কেন দেওয়া হলো না, শুরু থেকে যে বাংলাদেশে এই যে পিপির যে বিষয়গুলো, এগুলো কি বাংলাদেশের আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা আমাদের দেশের যারা কন্ট্রাক্টর ঠিকাদার আছেন, তারা কি এগুলো এনে জমা করে রেখেছিল এখানে? এগুলো কিন্তু সংগ্রহ করতে হয়েছে। তো সরকারি হাসপাতালে সিএবিটির মাধ্যমে আমরা প্রথমে আনিয়ে সরকারি হাসপাতালগুলোতেই তো আমরা আগে দেব, যারা সরকারের মোটামুটি নির্দেশনায় চলছে। তো আমরা তো দেশব্যাপী বেসরকারি হাসপাতালগুলোতে ওগুলো সাপ্লাই দিতে পারিনি। বেসরকারি হাসপাতালগুলোর হাতে তখন পিপি ছিল না। তখন তাদেরকে কোভিড পেশেন্ট যদি ট্রিটমেন্টের কথা বলা হতো, তখন তাদের তো একটা বিপদের মুখেই ফেলতে হতো মূলত। এটা হলো একটা বিষয়। আরেকটা কোশ্চেন কি ছিল যেন? আরেকটি প্রশ্ন ছিল তার, যে সবকিছুতে এক ধরনের সমন্বয়হীনতা কিংবা দীর্ঘসূত্রিতা রয়েছে। তিনি উদাহরণ টেনেছেন সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মারা যাওয়ার পর তার লাশ দাফনের ক্ষেত্রে 14 ঘন্টা সময় লেগেছে আলমার কাজুলের ক্ষেত্রে। আমি দুটো বিষয়ে রিপ্লাই করব। একটা হলো আপনার টেস্ট সম্পর্কে যখন বলা হচ্ছিল, আসলে এত যে টেস্ট লাগবে এই বিষয়গুলো কার মাথায় ছিল সারা পৃথিবীতে? নানান ধরনের সারা পৃথিবীতে কিন্তু দেখছেন যে র্যাপিড টেস্ট, তারপর পিসিআর, আরটিপিসিআর টেস্ট, বিভিন্ন রকম টেস্টের কথাই বলা হচ্ছে। তো আমাদের বাংলাদেশে ডব্লিউএইচও এর প্রোটোকল মেনে আরটিপিসিআর টেস্টই করা হলো। কিন্তু তো শুরুর দিকে আমাদের কয়েকটা মানে আমাদের আইডিসিআর যেটা আছে, ওখানে কিন্তু একাধিক মেশিন ছিল, পিসিআর মেশিন, যেখানে কিন্তু চলছিল মোটামুটি যখন সংখ্যা খুব কম ছিল। তারপর আস্তে আস্তে সরকার কিন্তু তার নিজস্ব যে স্থাপনা, সেগুলোই তো আগে ব্যবহার করবে। আর প্রাইভেট গুলোকে ব্যবহার করতে দিলে এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা টেস্ট। প্রত্যেকটা টেস্টে কিন্তু কমপক্ষে ৪,০০০ টাকার মতো, ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা খরচ লেগে যায়। সরকার কিন্তু জনগণকে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু বিনা পয়সায় ট্রিটমেন্টটা দিচ্ছে, টেস্ট বিনা পয়সায় মানে স্যাম্পল কালেকশন করছে, বিনা পয়সায় টেস্ট করে রেজাল্টও দিয়ে দিচ্ছে। যখনই প্রাইভেটকে দেওয়া হলো, তখনও কিন্তু বলে দেওয়া হলো ৩,৫০০ টাকা, এবং বাসার থেকে কালেকশন করতে হলে আরো ১,০০০ টাকা। এভাবে কিন্তু
জনগণের মানে জনগণ কিন্তু আগে বুঝতে হবে যে এত টাকা কেন লাগবে, যার জন্য বিভিন্ন কারণে কিন্তু সরকারি ভাবেই কিন্তু ব্যবস্থাপনাগুলো করা হচ্ছিল। যখন ব্যাপকভাবে প্রয়োজন পড়লো তখনই কিন্তু এটা ডিসক্রিমিনেট করে দেওয়া হলো। আর লাশ সম্পর্কে যেটা বলা হয়েছে, আপনি দেখছেন তো পৃথিবীর দেশে দেশে, ইতালির রাস্তায় দেখেছি যে লাশ পড়ে আছে, একজনে হয়তো তার বাসায় লাশ নিয়ে বসে আছে, শুরুর দিকে নিজের আত্মীয় স্বজন ভাই বোনরাই তো পালিয়ে যাচ্ছিল। সেই ক্ষেত্রে সরকারের যে পুলিশ বা পুলিশ ফোর্স অথবা অন্যান্য কর্মকর্তা কর্মচারী এরা কিন্তু এগিয়ে এসেছে, এবং আল মার্কাজুল নামে যে একটি প্রতিষ্ঠান, আমি তো ধন্যবাদ দিতে চাচ্ছি তাদেরকে, এবং পরে কোয়ান্টাম কোয়ান্টাম ফাউন্ডেশন নামে আরেকটি প্রতিষ্ঠান, জি এগুলো কাজক্রমের তো সমন্বয় করে তো সংগ্রহ করতে হয়েছে। তারপরে কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুরুর দিকেই, আজ থেকে প্রায় 3 মাস আগেই কিন্তু যখন প্রথম মৃত্যু ঘটলো তখনই আমরা অনুধাবন করেছিলাম যে যেন কোনো লাশের ক্ষেত্রেই লাশ সৎকারের ক্ষেত্রে কোনো ঝামেলা যেন না হয়। মন্ত্রণালয় থেকে কিন্তু ফোকাল পয়েন্ট দিয়েছি যে কেউ যদি যে কোনো সমস্যা পড়ে তাৎক্ষণিকভাবে মিনিস্ট্রিতে ফোন করলে কিন্তু উনি সমাধান দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হচ্ছে যে কোনো বিষয় শুরুর দিকে একটু সমস্যা হতেই পারে, পরে কিন্তু সেটা সামলে নেওয়া হয়। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে হাবিবুর রহমান, যে আপনি বলছিলেন যে শুরুর দিকে হয়তো এতটা ধারণা করেনি কেউ যে এরকম টেস্ট করতে হবে, কিংবা তারপরেও আমরা এখন বাংলাদেশে আসলে খুব কম টেস্ট দেখছি, 10,000-এর কাছাকাছি হচ্ছে, অথচ লাখের উপরে টেস্টও কিন্তু রাশিয়াতে হচ্ছে, আমরা দেখেছি আমেরিকাতে প্রচুর হয়েছে। এই বাংলাদেশে এই টেস্ট বাড়বে কিনা এটা জানতে চাই, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে এই হাসপাতালগুলো, কোভিড-19-এর চিকিৎসার জন্য হাসপাতালগুলো বাছার ক্ষেত্রে আপনারা কি এটা ভেবেছিলেন কিনা? আমরা যদি মুগদা হাসপাতালের কথা বলি, যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নেই, এই কথাটা বারবার বলা হচ্ছে, কিন্তু কোভিড-19-এ যারা শঙ্কায় থাকবেন যেসব রোগী, তাদের প্রথম এবং প্রধান চিকিৎসা হলো অক্সিজেন দেয়া। সেটার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালে, শুধু মুগদা হাসপাতাল না, অন্য হাসপাতালগুলোতে দেখছি যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নেই এবং অক্সিজেনের ঘাটতি রয়েছে, বিভিন্ন জায়গায় ভেন্টিলেশনের সংকট রয়েছে। সেগুলো কি বিবেচনায় আনা হয়েছিল এই হাসপাতালগুলো নির্দিষ্ট করার ক্ষেত্রে? বিবেচনা আনলেও কিছু করার ছিল না, কারণ বাংলাদেশের আপনি দেখাতে পারবেন যে কয়টা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আছে, এগুলো আমরা জানা নাই। আমরা তো দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, হয়তো আমিও কাজ করছি না, যে ভাই বক্তব্য রাখছেন উনিও হয়তো মন্ত্রণালয়ে সরাসরি কাজ করছেন না। জি না, অবশ্যই না, আমরা সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। জি, সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউতে আমিও তো একজন সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা। কিন্তু আপনি এখন দায়িত্বে আছেন, এই কারণে আপনাকে প্রশ্নগুলো করা। না, যে জন্য আমি রিয়াক্ট করার চেষ্টা করছি যে আসলে এটা সৌভাগ্যজনক অথবা দুর্ভাগ্যজনক আমি কোনো মন্তব্যই করব না। মন্তব্য শুধু এটুকুই করব, বাংলাদেশের হাসপাতালগুলোতে কেন যেন দীর্ঘকাল ধরেই কখনোই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ছিলই না। তো আমরা যখন ভর্তি করা শুরু করলাম তখন দেখলাম, প্রথমে তো আমরা কুয়েতমতি হাসপাতাল নিলাম যেখানে ছিল না, তারপরে আমরা কর্মীটলা হাসপাতালে নিলাম। কর্মীটলা হাসপাতালে কিন্তু কিছুটা সিস্টেম আছে যেখান থেকে হয়তো আইসিইউতে এবং পোস্ট অপারেটিভ কেয়ারে সহ কিছু জায়গায় হয়তো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আপনার এক্সটেন্ড করা সম্ভব। আর অধিকাংশ ওয়ার্ডে এবং কেবিনগুলোতে সেগুলো ছিল না। মুগদা সহ কোনো হাসপাতালে এখন হয়তো সরকারি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। আমি আশাবাদী যে ভবিষ্যতে নতুন যে ভবনাদি করা হবে অথবা পুরনো যে হাসপাতালগুলো আছে এগুলোতে সেন্ট্রাল অক্সিজেন, এগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরির ব্যাপার আছে। হঠাৎ করে এই 3 মাস 4 মাসে কিন্তু দেশের হাসপাতালগুলোতে রোগীর সেবা দেবে নাকি অবকাঠামো পরিবর্তন? অবশ্যই এই সময় হয়তো সম্ভব না, অবশ্যই না। জি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই করোনা পরিস্থিতিকে আমাদের সামনে স্বাস্থ্য ব্যবস্থার এই দুর্বলতাগুলো সামনে আনলো কিনা। আমরা বেসরকারি পর্যায়ে বেশ কিছু হাসপাতাল আছে বাংলাদেশে ভালো, সরকারি পর্যায়েও হয়তো আছে, কিন্তু অনেক ধরনের দুর্বলতা রয়েছে এবং ত্রুটিগুলো খুব সামনে এসেছে। এইগুলো আপনারা সামনে আনছেন কিনা, আলোচনায় আনছেন কিনা ভবিষ্যতের জন্য? জি, যে দুর্বলতাগুলো বাংলাদেশের মতো দেশে ধরা পড়ছে এবং উন্নত বিশ্ব আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সারা ওয়ার্ল্ডেই কম বেশি দুর্বল যাচ্ছে, যার জন্য পৃথিবীর দেশে দেশে আমরা বিশ্বাস করতে শুরু করেছি আগামীতে হয়তো অন্যান্য বাজেট শর্টকাট করেও স্বাস্থ্য ব্যবস্থার দিকে কিন্তু যে কোনো দেশের বিনিয়োগ নিশ্চয়ই বৃদ্ধি পাবে। বাংলাদেশেও বিনিয়োগ বাড়ছে। এখন কিন্তু শুধু বাংলাদেশ সরকারের অর্থ ছাড়াও কিছু ডোনার এজেন্সির সাথেও কিন্তু আমাদের যোগাযোগ হয়েছে, তাদের মাধ্যমেও আগামী দিনগুলোতে, আগামী 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক পরিবর্তন আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা ফরিদ কবিরের কাছে আবার একটু যেতে চাই। ফরিদ কবির, আপনি শুনছিলেন হাবিবুর রহমান খানের কথা, আপনার প্রশ্নের উত্তর যেমন দিয়েছেন অন্যান্য বিষয়েও কথা বলেছেন। আপনার কি আর কিছু বলার আছে কিনা, কিংবা আমরা আসলে আপনার যে ক্ষতি হয়েছে, আপনার মা চলে গেছেন, সেটার কোনোভাবেই আমরা পূরণ করতে পারবো না, কিন্তু তারপরেও আমরা এই আলোচনা করছি যে ভবিষ্যতে অন্য মানুষগুলো যেন একটু হলেও স্বাস্থ্যসেবা পায় কিংবা অন্য কোনো সুযোগ সুবিধাগুলো যেন পায়। দুটো পয়েন্ট বলি, শেষ করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় আগে থেকেই জানতো যে জুন মাসে তাদের প্রেডিকশন ছিল 50,000-এর মতন রোগী হবে, মানে তাদের সরকারি হিসাব অনুযায়ী। বেসরকারি হিসাবটা কত আমি সেটা বলছি না, সেটা কিন্তু আমরা কেউ জানি না। জি, সরকারি হিসাবে অনুযায়ী তাদের
সরকারি হিসাবে যদি তার 50,000 হয়ে থাকে, তাহলে এই প্রেডিকশনের সঙ্গে সঙ্গে এপ্রিল মাসেই তাদের এই সব বেসরকারি খাতে মানে স্বাস্থ্য ব্যবস্থাটা অ্যাজ ইউজুয়াল যেটা ছিল সেটা থাকা দরকার ছিল। ওইখানে বার্তা রাখা দরকার ছিল না যে বেসরকারি বা প্রাইভেট হাসপাতালগুলো এই কোভিড চিকিৎসা করতে পারবে না। এখন তো তাদেরকে আসতেই হবে এবং কিছু যদি তাদেরকে মার্চের এপ্রিলের দিকে ছেড়ে দেওয়া হতো, তাহলে এতদিনে কিন্তু এই 15 দিনে বা 1 মাসের মধ্যে এই প্রস্তুতিটা তারা নিতে পারতো, নিয়ে তারা এই কাজগুলো শুরু করতে পারতো। আর উনি যেটা বলছেন পিপির কথা, এখন সারা দেশে আপনি পিপি পেতে আপনার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। শুরু থেকে যদি বেসরকারি হাসপাতালগুলো থেকে ছেড়ে দেওয়া হতো, তাহলে বেসরকারি হাসপাতাল নিজেরাই এগুলো আমদানির ব্যবস্থা করতো, করোনার টেস্টের কিট আমদানির চেষ্টা করতো, তারা যে পিপি আনার চেষ্টা করতো। আমি মনে করি যে সরকারি ওনাকে এটা বলতে হবে যে সরকার কেন পিপি এবং এই যে কোভিড টেস্টের এবং কোভিড চিকিৎসা এই দুটো তারা কেন হাতের মুঠোয় রেখে দিল এবং কেন তারা ছেড়ে দিল না এপ্রিলের শুরু থেকেই। আমি তো হাবিবুর রহমান একটা ব্যাখ্যা দিয়েছেন, ফরিদ কবির আপনি নিশ্চয়ই শুনেছেন যে তিনি বলেছেন যে খরচ হয় কোভিড-19 এর টেস্ট করতে সেই টাকা সরকারি বহন করতেছে। তার যখন এটা প্রতিযোগিতামূলকভাবে চলে যেত তখন কিন্তু এই খরচটা এরকমই হতো। বেসরকারি খাতগুলিও কিন্তু এই টাকাই দিত। উনি যেটা বলছেন এটা ঠিক না, এটা বেড়ে যেত, এটা ঠিক না। যখন প্রতিযোগিতামূলকভাবে সবাই করতো তখন আপনার হাতে চয়েস থাকতো, আপনি স্কোয়ারে না গিয়ে বারডেমে আসবেন, বারডেমে না গিয়ে আপনি এই যে সমরিতায় যাবেন। হ্যাঁ, যার যেখানে তার চিকিৎসার দরকার আছে, টেস্টের দরকার আছে, সে সেখানে যাবে। যদি অ্যাপোলো হাসপাতাল 10,000 টাকা নেয়, যে 10,000 টাকা দিয়ে এই যে 1 ঘন্টায় টেস্ট করবে সে ওখানে চলে যাবে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোও কি যথেষ্টভাবে রোগীদেরকে আসলে ওয়েলকাম জানাচ্ছে অন্য রোগের ক্ষেত্রে? আপনি যেটা বললেন, আমরা কোভিডের কথা এত বলছি, কিন্তু অন্য রোগের রোগীদেরকেও তারা খুব বেশি চিকিৎসা দিচ্ছেন না। আপনার মায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, শুধু কোভিড নিয়ে কি আসলে সমস্যাটা? না, এটাও তো সরকারি ব্যবস্থাপনার কারণেই ঘটেছে। কারণ আপনি যখন কোভিডটা রেখে দিয়েছেন সরকারি ব্যবস্থাপনায়, তখন কোভিড যারা সাসপেক্টেড তাদেরকে প্রাইভেট হাসপাতাল নিতে পারে না। কারণ ওইখানে একজনও যদি কোভিড থাকে তাহলে তাকে এই যে নন কোভিড রোগীরা বিপদে পড়বে। আপনি বিষয়টা বুঝতে পারেন, তারা ঝুঁকিতে পড়বে। এই কারণেই কোভিড সাসপেক্টেড এবং কোভিড রোগীদের একটা ব্যবস্থাপনার মধ্যে থাকা দরকার ছিল। ফলে আপনি দেখবেন যে সকল প্রাইভেট হাসপাতালে কোনো রোগী নেই, তারা নন কোভিড বার্ডেমের মতন হাসপাতালে 700 বেডের হাসপাতালে এখন 60 জন রোগী আছে, অনলি 60। হ্যাঁ, আমি যেদিন ছিলাম সেদিন 70 জন রোগী ছিল। তার মানে রোগী নেই, নন কোভিড রোগী খুবই কম। যেহেতু সাসপেক্টেড রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, আপনি যদি তুলনা করেন নন কোভিড রোগী যদি থাকে 20 জন, সাসপেক্টেড রোগী হচ্ছে 80 জন, 70 জন এবং 10 জন হচ্ছে মানে এই যে আপনার কোভিড রোগী। শতকরা হিসাবে যত রোগ আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে কিন্তু আমাদের এখানে মারা গেছে মাত্র 2%, আর আক্রান্ত হয়েছে 10 থেকে 15%। ফলে এই রোগীদের যে ব্যবস্থাপনা এইটা এপ্রিল মাসে যদি আমি যে প্রজেকশন করেছি এপ্রিল মাসে যে 50,000 রোগী জুন মাসে হবে, সেটা তারও যদি প্রজেকশন করে থাকে, তাহলে এপ্রিলে কেন ওনারা ছেড়ে দিলেন না? ওনারা ছাড়েননি। আপনার একটাই প্রশ্ন যে কেন আগে থেকে আসলে ব্যবস্থা নেওয়া হয়নি? আমরা একটু হাবিবুর রহমান খানের কাছে আমরা আবারও একটু হাবিবুর রহমান খানের কাছে যেতে চাই। আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। এই বিষয়টাও জানতে চাই যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আপনাদের এখনকার প্রেডিকশন প্রজেকশন কি বলছে সেটা জানতে চাই। আরেকটা জানতে চাই যে কোভিড-19 এর চিকিৎসা ব্যবস্থায় আপনারা যে গাইডলাইন তৈরি করেছেন সেখানে হাইড্রোক্সিক্লোরোকুইন কিংবা রেমডিসিভির এগুলোর চিকিৎসার রাখা হয়েছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সব ওষুধগুলোকে বলছে যে এখনো কার্যকর প্রমাণিত নয়। কেন তাহলে বাংলাদেশে এই ওষুধগুলো বাদ দেওয়া হচ্ছে? এই দুটো বিষয়ে জানতে চাই, একদম সংক্ষেপে যদি বলেন হাবিবুর রহমান খান। ধন্যবাদ। আসলে জনাব কবিরের একটি প্রশ্নের উত্তর দেওয়া উচিত। স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সরকার কেউ কি কখনো কোনো বেসরকারি হাসপাতালকে বলেছিল যে তোমরা কোভিড পেশেন্ট নিতে পারবে না? কোনোদিন কোনো সার্কুলার জারি করেনি, কোনোদিন নিষেধ করেনি। যখন সরকার দিনের পর দিন দেখছিল যে কোভিড পেশেন্ট তো নিচ্ছেই না, অধিকন্তু অন্য পেশেন্ট কোভিড থাকতে পারে মনে করেও তারা নিচ্ছিল না, তখনই তো এই সার্কুলার জারির প্রয়োজন পড়লো। স্বাস্থ্য মন্ত্রণালয় কখনোই কিন্তু কখনোই বলেনি যে কোভিড পেশেন্ট শুধু আমরাই ট্রিটমেন্ট দেব। মানে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার তাদের যে অনীহা, তাদের দূরে থাকার যে প্রবণতা ছিল, ওই প্রবণতা যখন প্রকট হলো তখনই সরকার এই সার্কুলার জারি করলো এবং পেশেন্টও বাড়লো, তখন স্বাস্থ্য মন্ত্রণালয় কোনোদিন কিন্তু নিজের মুঠোর মধ্যে রাখেনি যে আমরাই করব। সবাই যদি সম্মিলিতভাবে করতো, আপনার যে কর্পোরেট হসপিটালগুলো ছিল ওখানেও শুনতে পাচ্ছিল যে পেশেন্ট নিচ্ছিল না। আসলে আমরা নিজেদের থেকে কোনোদিন বলিনি যে অন্যরা করতে পারবে না। আর ঔষধ সম্পর্কে যেটা বলছেন, আসলে যে কোনো ওষুধ কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে আছে, পৃথিবীর দেশে দেশে আছে, বাংলাদেশেও আছে। আপনার রেমডিসিভির সম্পর্কে বলেন অথবা প্লাজমা থেরাপি সম্পর্কে বলেন অথবা
হাইড্রোক্সিক্লোরোকুইন সম্পর্কে বলেন, আপনারা শুনছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে, পৃথিবীর দেশে দেশে কি ধরনের সিদ্ধান্ত হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশেও বিষয়গুলো এখনো ট্রায়ালের পর্যায়ে আছে। ট্রায়ালের সফলকাম প্রমাণিত হলে, বাংলাদেশে যদি সফলকাম প্রমাণিত হয়, অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি আমাদের কোনো ধরনের পরামর্শ দেয়, অথবা আমেরিকা অথবা অন্যান্য উন্নত দেশেও যদি এগুলো গৃহীত হয়, তো আমাদের দেশে ওই সমস্ত ওষুধ কিন্তু আপামর জনগণের মধ্যে, রোগীদের মধ্যে ব্যবহারে কোনো আপত্তি থাকবে না। আচ্ছা, হাবিবুর রহমান খান, এক কথায় যদি বলেন প্রেডিকশনটা কি? আমরা এপ্রিল মাসে বলছিলেন 50,000 হবে, এখনকার প্রেডিকশন প্রজেকশনটা কি? এক কথায় যদি আমাদেরকে বলেন আপনাদের জানা না, মতে। এপ্রিল মাসে যখন বলা হয়েছিল যে মে মাসের মধ্যে 50,000 হতে পারে, জি, এখন যে হারে বাড়ছে, আমরা যদি মনে করি যে না এখন আমরা পিকে যাইনি, তাহলে তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রেডিকশন করাটা ঠিক হবে না। আমাদের যারা এক্সপার্ট আছেন আর তাদের একটা অনুমান আছে, এটা এখন 50,000 আছে। আমরা তো কেউ বলতে পারবো না যে এটা 1 লাখে পৌঁছবে কিনা অথবা কম বেশি থাকবে কিনা, ওটা বলাটা ঠিক হবে না। তবে আজকে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় জরুরি পদ্ধতিটা যদি জি। করা হয় এবং সেগুলো যদি মেইনটেইন করা যায়, সেগুলো যদি প্রপারলি মনিটর করা যায় আমাদের আমাদের যারা এনফোর্সমেন্ট আছেন এবং অন্য যারা আছেন সকলের সহায়তায়, তাহলে হয়তো প্রবণতা থামতে পারে। সেই ক্ষেত্রে হয়তো খুব বেশি নাও বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে জনাব হাবিবুর রহমান খান, অতিরিক্ত সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। ঠিক একইভাবে ফরিদ কবির তিনি যোগ দিয়েছিলেন। তার মায়ের মৃত্যুকে কেন্দ্র করেই আমরা তাকে হাজির করেছিলাম আমাদের এই অনুষ্ঠানে এবং বেশ কিছু উত্তর কিন্তু আমরা পেয়েছি। আবারও আমন্ত্রণ মিস্টার হাইজির নিউজ রুম আপডেটে। এই পর্যায়ে জানিয়ে দিব বিজনেস 24-এর শিরোনামগুলো। করোনায় আয় কমেছে ৭৪% পরিবারের, বেকার ১৪ লাখের বেশি প্রবাসী শ্রমিক, গবেষণায় তথ্য। সেপ্টেম্বরের আগেই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ব্যাংকের নগদ লভ্যাংশ ছাড়, ঐক্যমতে কেন্দ্রীয় ব্যাংক ও এসইসি। এবার আসছে বাজেট নিয়ে আমাদের নতুন আয়োজন, বাজেট ভাবনা ২০২০। করোনার প্রকোপে আয় কমে গেছে ৭৪% পরিবারের, বেকার হয়েছে ১৪ লাখের বেশি প্রবাসী শ্রমিক। নতুন এই গরিবদের অন্তর্ভুক্ত করেই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর সুপারিশ করেছেন অর্থনীতিবিদরা। আসছে বাজেট নিয়ে ব্র্যাক সহ 3টি বেসরকারি উন্নয়ন সংস্থার আলোচনায় উঠে এসেছে এমন পরামর্শ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান আবারও করোনা মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। একদিকে মানুষের স্বাস্থ্য ঝুঁকি, আবার ঠিকমতো চিকিৎসা না মেলা, অন্যদিকে বিনিয়োগে স্থবিরতা, ব্যবসা বাণিজ্যে ধস। এমনই বাস্তবতায় দুয়ারে কড়া নাড়ছে আগামী অর্থ বছরের বাজেট। এ নিয়ে ব্র্যাক, ডেটা সেন্স আর উন্নয়ন সমন্বয়ের অনলাইন সেমিনার। এখানেই যৌথ গবেষণার তথ্য উপাত্ত তুলে ধরে বলা হয়, প্রায় 10 কোটিরও বেশি মানুষ অর্থনৈতিক ও স্বাস্থ্যগত দুর্বলতার ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে করোনায় আয় কমে গেছে ৭৪% পরিবারের। আলোচকরা মনে করেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন আর ব্যবসা বাণিজ্যের পুনরুদ্ধারে এবারের বাজেটের ফোকাস হওয়া উচিত। ভারতের যে আধার কার্ড রয়েছে, সেরকম একটি ইউনিভার্সাল সিটিজেন আইডেন্টিফিকেশন সিস্টেম অনতিবিলম্বে চালু করা দরকার এবং এবারে বাজেটে সেটি বরাদ্দ রাখা দরকার। সরকার যে প্রণোদনাগুলো দিচ্ছে সেই প্রতিষ্ঠানের শ্রমিকরা এর বেনিফিট পেলেন কিনা পরবর্তীতে অ্যাপ্লাই করার সময় লোনের জন্য সেইখানে একটা সংযোগ করা যায় কিনা অ্যাটলিস্ট ফর নেক্সট 1 ইয়ার। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, মহামারীর ভয় থেকে বের হতে না পারলে কোনো কিছুই ঠিক হবে না। তার মতে এবারের বাজেটে সার্বজনীন স্বাস্থ্য কর্মসূচির পরিকল্পনা থাকা উচিত, আর নতুনভাবে যারা গরিব হয়েছেন তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার পরামর্শ অন্যদের। স্বাস্থ্য খাতে এটা বাড়াতে হবে এবং এই বছরই হয়তো দ্বিগুণেরও বেশি করতে হবে, 2%-এর উপরে নিয়ে যেতে হবে এবং ইউনিভার্সাল হেলথ সিস্টেমের লক্ষ্য রেখে আগামী কয়েক বছর ধরে এটা বাড়িয়ে যেতে হবে। এক পর্যায়ে এটা 4% নিয়ে যেতে হবে। মহামারী মোকাবিলায় সরকারি, বেসরকারি ও এনজিওর সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও বলেন আলোচকরা। জাতীয় টাস্কফোর্স গঠনের দাবি উঠে আসে আবারও। আজকে প্রয়োজন সবাইকে সাথে নিয়ে আগানো, সেখানে বরঞ্চ আমরা দেখছি উল্টো পথে হাঁটার একটা প্রবণতাও দেখছি। সবাইকে নিয়ে হাঁটার মানেটা কি? এটা এমন নয় যে আমি একটা কমিটি করে দিলাম, ঠিক আছে ওখান থেকে 2-3 জন নিয়ে নিলাম। সবার সাথে হাঁটা মানে হচ্ছে সবার বক্তব্য শোনার মানসিকতাটা সাথে নেওয়া। সুশীল সমাজকেও মাঠে নেমে কাজের পরামর্শ দেন ব্র্যাকের এই চেয়ারপারসন। রিয়েলিটি চেকের কোনো আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।
সেপ্টেম্বরের আগেই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ ছাড় করবে ব্যাংকগুলো। এ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত সুদ ছাড়ের প্রণোদনা পাবে মার্চেন্ট ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সাথে প্রথম বৈঠক শেষে এসব তথ্য জানান বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর শিবলি রুবায়েত। প্রায় এক দশক ধরে ঘুরে ফিরে আলোচনায় ছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে কেন্দ্রীয় ব্যাংকের মতবিরোধ। তাই দায়িত্ব নেওয়ার পরেই এ বিরোধ দূর করতে উদ্যোগ নিয়েছে বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনাররা। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে প্রথম বৈঠকে এ বিষয়ে এসেছে ফলপ্রসূ সিদ্ধান্ত। আমাদের কিছু আইন ছিল একটু সাংঘর্ষিক, সেগুলো নিয়ে কথা হয়েছে যাতে আমাদের দুটো রেগুলেটরের জন্য কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। আমরা প্রথমে পরপর 3 মাসে একবার করে বসবো, তারপর থেকে 2 মাস পর এই কমিটি বসে যখন যে ইস্যু আসবে, যে সমাধানগুলো দরকার হবে, আমাদের ফোকাল পয়েন্টরা বসে এটা সমাধান করবেন। পুঁজিবাজার চাঙা করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে 200 কোটি টাকা বিনিয়োগের নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তা কার্যকরের বিষয়টিও আলোচনায় উঠে আসে। জানানো হয় শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। দুটি ব্যাংক অলরেডি বেশ কিছু টাকা ইনভেস্ট করে ফেলেছে। আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম আরও 8টি ব্যাংকের বোর্ডে এটা পাস হয়ে গেছে। সুতরাং বাকিগুলোও গ্র্যাজুয়ালি হয়ে যাবে এবং ওনারা এই ব্যাপারে ওনাদের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যাতে এই নির্দেশনাটি ঠিকভাবে পরিপালিত হয়। বিএসইসি চেয়ারম্যান জানান, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, মার্চেন্ট ব্যাংকগুলোর প্রণোদনা পাওয়ার বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়েছে। গতকাল যে প্রধানমন্ত্রী যে সুবিধার কথা বলেছেন, এই সুবিধাটা মার্চেন্ট ব্যাংক এবং ইন্টারমিডিয়েটসগুলো পাবে। ডিভিডেন্ড নিয়ে একটা কথা খুব আসছিল যে সেপ্টেম্বর পর্যন্ত। আমরা আজকে ওনাদের সাথে আলোচনার মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশ ছেড়ে দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত পজিটিভলি পেয়ে গেছে। স্থিতিশীল আর্থিক খাত গড়ে তুলতে একসাথে কাজ করতে ঐকমত্যে পৌঁছেছে কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসি। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা। মিস্টার হাইজিন নিউজরুম আপডেটে আরও একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। দীর্ঘদিন অর্থনীতি স্থবির থাকায় একে চাঙ্গা করার কৌশল সহ নানা উদ্যোগে নতুনত্ব আশা করছেন শীর্ষ ব্যবসায়ীরা। তাদের মতে করোনা নতুন কিছু সুযোগ তৈরি করবে বাংলাদেশের জন্য। সেগুলোকে ধরতে উপযোগী নীতিমালা দরকার। ইকবাল হাসানের রিপোর্ট। এক করোনায় প্রায় ভেঙে পড়ার উপক্রম অর্থনীতি। মাস তিনেক ধরে অবরুদ্ধ দশা বদলে দিয়েছে সব হিসেব। সামনের দিনগুলো নিয়েও তৈরি হয়েছে রাজ্যের অনিশ্চয়তা। এর মধ্যেই দিন কয়েক পরে ঘোষণা করা হবে নতুন অর্থ বছরের জন্য আয় ব্যয়ের পরিকল্পনা। ব্যবসায়ীরা মনে করেন গতানুগতিকতার বাইরে গিয়ে সংকট মোকাবেলার কৌশলী হতে হবে সরকারের জন্য বড় নতুনত্ব। আমরা যদি শিল্প বাণিজ্যকে চাঙ্গা না করতে পারি, আবার পুনরবস্থায় আনার চেষ্টা না করতে পারি, তাহলে কর্মসংস্থান সংকুচিত হলে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে। সামগ্রিক জিনিসগুলি বিবেচনা করে সরকারকে বাজেটের যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলি মূল্যায়ন করে নতুনভাবে চিন্তা করে এই বছরের বাজেট প্রণয়ন করতে হবে। দেশের অর্থনীতির আয়তন বড় হচ্ছে প্রতি বছরই, কিন্তু করোনাকালে অন্যতম প্রধান 2 উৎসবে থেমেছিল কর্মকাণ্ড। পরিবহন থেকে পর্যটন, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় ব্যবসায়ী, একরকম মাথায় হাত ছিল সবারই। এছাড়া ছোট হয়ে গেছে রপ্তানি বাজারও। নতুন পরিকল্পনায় এগুলোকে সুরক্ষা বলয়ে আনার দাবি উদ্যোক্তাদের। বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে হচ্ছে কর্মসংস্থান ধরে রাখা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং বিনিয়োগ পরিস্থিতি। এবং সেখানেই আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি আমাদের ট্যাক্স রেট বিভিন্ন স্তরে যদি 5% একটা ছাড় দেওয়া যায়। সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত রপ্তানিমুখী শিল্পকে কিভাবে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় সেটাকে, এবং তার পরবর্তীতে এ দেশে যে সমস্ত শিল্প এ দেশের উৎপাদন করছেন তাদেরকে প্রোটেক্ট করা। করোনা সংকটে ফেলেছে ঠিকই, কিন্তু একই সাথে তৈরি করেছে বেশ কিছু নতুন সুযোগ। বিশেষ করে ভৌগোলিক এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশকে দিতে পারে বিদেশি বিনিয়োগ। বিস্তৃত হওয়ার সুযোগ আছে তথ্য প্রযুক্তি খাত। এই সুযোগগুলোকেও ধরার জন্য থাকা চাই সময় উপযোগী নীতিমালা। ভোক্তা কিংবা ক্রেতা তাদের যদি সক্ষমতা না থাকে, তাদের যদি পারচেজিং পাওয়ার বৃদ্ধি না পায়, তাহলে শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানকে প্রণোদনা দিয়ে কিন্তু এই বাজারকে
সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। কম্পারেটিভ অ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলোকে কিভাবে রিভ্যালুয়েট করা যায়, রিইনফোর্স করা যায়, এবং যেখানে রিফর্ম দরকার সেখানে রিফর্ম কিন্তু নিয়ে আসতে হবে। যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে নতুন একটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি খুলেছে, এটা কিন্তু একটা টাইম বাউন্ড, এটা কিন্তু বেশি দিন খোলা থাকবে না। অর্থনীতিতে গতি ফেরাতে আগেই ঘোষণা করা হয়েছে লাখ কোটি টাকার বিশেষ প্যাকেজ। এই কার্যক্রমকে আরও বড় করার দাবিও উঠছে এখন। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। করোনা মহামারীর সুযোগে চট্টগ্রামের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে অবৈধ সিরিয়ালবিহীন জাহাজ এবং অবৈধ বাল্কহেড বন্ধের দাবি করেছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের সাথে দেখা করে এই দাবি করে জাহাজ মালিকদের সংগঠন। তারা বলেন, দেশে 6 থেকে 700 জাহাজ কর্ণফুলী নদীতে বেকার পড়ে আছে। এতে মালিকরা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে পারছেন না। তাই সরকারি নীতিমালা ছাড়া যারা সিরিয়ালবিহীন জাহাজ চালাচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। করোনাকালে দেশে কমেছে রিকন্ডিশন গাড়ির চাহিদা। এমন পরিস্থিতিতেও সরকারকে 1000 কোটি টাকা রাজস্ব দিতে চান এই খাতের ব্যবসায়ীরা। তবে এজন্য 500 কোটি টাকার প্রণোদনা সহায়তা চেয়েছে রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। প্রধান কার্যালয়ে অনলাইন সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি আব্দুল হক। বলেন, রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের জন্য আলাদা প্রণোদনা দেয়া হলে অভ্যন্তরীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে এর ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যেসব প্রণোদনা ঘোষণা করা হয়েছে সেগুলোর জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। এই ছিল আজকের মতো মিস্টার হাইজিন নিউজরুম আপডেট। আগামীকাল আবারও আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।